দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কাল থেকে সকল পোশাক কারখানার নিরাপত্তা দেবে সরকার। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পোশাক শিল্পের অসন্তোষ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মালিকরা বলেন, অস্থিরতার কারণে ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে। শ্রমিক প্রতিনিধিরা বৈষম্য দূর করার দাবি জানান। শ্রম উপদেষ্টা বলেন, সব পক্ষের সম্মিলিত চেষ্টায় সমস্যার সমাধান সম্ভব। এদিকে ৪৯টি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সব কারখানা আজ থেকে খুলেছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দেন গাজীপুর সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানার শ্রমিক। তবে আশুলিয়ার ৪৯টি কারখানা বন্ধ ছিল। শিল্পাঞ্চলে ছিল যৌথ বাহিনীর কড়া নজরদারি। পরিচয়পত্র দেখে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেয়া হয়। বসার পরে বিজিএমইতে চলমান অসন্তোষ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রমিক প্রতিনিধিরা তাদের দাবি পূরণের নিশ্চয়তা চান। আমাদের সবার ব্যর্থতা ঢাকার জন্য আমরা বলি বাহিরের উস্কানি, জুট ব্যবসায়ের উস্কানি। পোশাক শিল্পের কথা যদি বলি যে শ্রমিকদের সমস্যাটা কি, এটা না সরকার, না মালিক পক্ষ, না বিজিএমইএ কেউ কখনো শোনেনি। শিল্প মালিকরা বলেন, অসন্তোষের কারণে ব্যবসা হারাচ্ছেন তারা। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা বিকেএমই, বিজিএমই, সরকার, শ্রমিক নেতৃবৃন্দ বসে আমরা সমাধান করব। এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কিন্তু সেটা রাজপথে নয়। আমরা সবাই একসাথে কাজ করে একটি টেকসই পোশাক শিল্প গড়ে তোলা এবং এই শিল্পের সকল সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সক্ষম হব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে সরকার। আমাদের অবশ্যই শ্রমিকদের প্রোটেক্ট করতে হবে এবং সেটাই জন্য আমাদের আইনের কাছে আমাদের কমিটমেন্ট আছে, কিন্তু একইভাবে আপনাদেরও ভাবতে হবে আমাদের কিন্তু এই গার্মেন্টস মালিকদেরও প্রোটেক্ট করতে হবে। আপনার গার্মেন্টস মালিকরা যদি ব্যবসা করতে পারে তাহলে কিন্তু আপনারা স্বস্তিতে থাকবেন। শ্রমিক এবং এই যে অসন্তোষ ঘটনাগুলো ঘটছে, এটা সমাধান করার জন্য আমরা যারা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে শ্রমিকদের সাথে কাজ করার, গার্মেন্টস সেক্টরের সাথে কাজ করে, আমরা সবাই মিলে কাজ করবো, তাই আমাদের উপস্থিতি। অসন্তোষের কারণে ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে, তাই শিল্প রক্ষায় নেয়া উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পক্ষে শ্রম উপদেষ্টা। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে অর্ডার আসে তার একটা অংশ কিন্তু অলরেডি শিফট হয়ে গেছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা সার্বিকভাবে সবার জন্য ক্ষতিকর হবে এবং সবাইকে এই ক্ষতির দায়টাও একই সাথে নিতে হবে। রবিবার থেকে পোশাক কারখানার সব নিরাপত্তা দেবে সরকার। অভিযোগ লিখিত দিতে বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন, যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। আগামীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিল্প উপদেষ্টা। পরিচয় নাই, সরাসরি আমি বলছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবং আশা করি করদাতাদের ভয়ভীতি না দেখানোর আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কষ্ট দিয়ে কারো কাছ থেকে কর আদায় করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে NBR ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, করদাতাদের মনে আস্থা তৈরি করতে হবে। সরকারি অর্থের অপচয় রোধের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, দেশের সংকটে বিদেশি ঋণের প্রত্যাশা করছে সরকার, তবে নিজস্ব উৎস থেকেও অর্থ যোগানের উপর জোর দিতে হবে। দেখুন সালিম মালিকের রিপোর্ট। শেখ হাসিনার সরকারের সময়ে সব পর্যায়ের মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল জাতীয় রাজস্ব বোর্ড NBR। সংস্থাটির কর্মকর্তাদের বড় একটি অংশের কর আদায়ের পদ্ধতি, ঘুষ আর দুর্নীতিতে তটস্থ থাকতেন ব্যবসায়ীরা। বাজেটে যত্রতত্র ভ্যাট বাড়িয়ে খরচ বাড়ানো হতো সাধারণ মানুষের। আলোচনা সভায় NBR চেয়ারম্যান জানান, এখন থেকে জোর করে কারো কাছ থেকে কর আদায় করা যাবে না। আগে কি করেছি, আগে কিভাবে চলেছি, সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন, যেটা আমাদের করা উচিত, সেই কাজটা আমরা প্রপারলি করব। একই মত দিলেন অর্থ উপদেষ্টা। বললেন, করদাতাদের আস্থায় আনতে হবে। কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে NBR অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না,
নেই বলছি আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। অর্থনীতি উদ্ধারে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, সরকারি অর্থ অপচয় বন্ধে সতর্ক থাকতে হবে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই, তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা। এনবিআর ও ব্যাংকিং খাত সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর সালিউদ্দিন আহমেদ। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটি। সেলিম মালিক, RTV, ঢাকা। ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। বিকেলে দিল্লি হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লো। এর আগে সকালে ঢাকায় পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে দেশটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য দেখা করবে প্রতিনিধি দলটি। পরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। নিরপেক্ষ সরকার ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন হলেও রাজনৈতিক দলগুলোর চাপে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়নি বলে মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংলাপে এসব কথা বলেন বক্তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা থাকলেও গত ১.৫ দশকে সবচেয়ে উপেক্ষিত ভোটাররা। একতরফা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করে আওয়ামী লীগ। স্বৈরাচার পতনের পর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায় সেজন্য এ সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ইলেকশন কমিশন নিয়োগ দেওয়ার যে বিশিষ্টজনেরা বলেন, পদ্ধতি সংস্কার না করে নির্বাচন কমিশনে ফেরেস্তা বসিয়ে দিলেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি বন্ধ না হলে গুণগত পরিবর্তন সম্ভব না বলেও মনে করেন বক্তারা। যদি ৫ জন ফেরেস্তাকেও নির্বাচন কমিশনার হিসেবে বসানো হয়, তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার, দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। যে নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এই ক্ষেত্রে কমপক্ষে ৫ শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় দল মিলেই যাতে নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেন, যাতে অ্যাপয়েন্টেড ব্যক্তিরা, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাষ্ট্র সংস্কার অল্প দিনের কাজ নয়, সেজন্য দরকার রাজনৈতিক সরকার। রাষ্ট্র সংস্কার তো একদিনে হয় না, এটার জন্য প্রয়োজন হয়তো সত্যিকার অর্থে যদি যে দেশটার স্বপ্ন এই যে ইয়াং বাচ্চারা দেখেছে সেই দেশটা আসতে হয়তো আমাদের 5 বছর, 7 বছর, 8 বছরও লাগতে পারে। নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার মনে করেন, স্বচ্ছতা ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কমিশন গঠন হলে সুষ্ঠু নির্বাচনের বাধা দূর হবে। এটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। নৌ উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় কেউ কারো কথা শুনতে চান না, লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়ার। যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সো আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে এবং পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের সময় হাসিনা সরকারের হত্যা নির্যাতনের বিচারে দাবি জানিয়েছে শহীদ পরিবার, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত স্মরণ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
বৃষ্টি মাথায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বীর শহীদদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির স্মরণ সভায় সাধারণ মানুষের ঢল। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভা। পরে সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্মরণ করা হয় হতাহতদের। এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। পুলিশের হাতে ধরছে এবং কি তার পাও পর্যন্ত ধরছে, আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। আমিও চাই যে আমার ভাইকে যে হত্যা করে মেরেছে আমি তাদের বিচার চাই। সুন্দর বাংলাদেশ গড়তে নবীন প্রবীণ মিলেমিশে কাজ করার অঙ্গীকার করে অনেকে। প্রয়োজন বোধে সর্বোচ্চ চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে পাঠানো দরকার। 16 বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার। আমরা বিচার চাই ভাইয়েরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপসীর নেতৃত্ব ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কাজ করেছি অতীতে, এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে, আমরা যেন কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই। ছাত্র জনতার উপর ফ্যাসিস্ট সরকারের বর্বরতার চিত্র তুলে ধরা হয় নাটিকার মাধ্যমে। আন্দোলনের সময়ের রণসঙ্গীত পরিবেশন করা হয় স্মরণ সভায়। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশের উপকূল ও পাহাড়ি এলাকায় রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, প্লাবিত হচ্ছে নিচু অঞ্চল। এতে তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ। ঝড়ের কবলে পড়ে নোয়াখালী ও কক্সবাজারে 18টি ট্রলার। এসব ট্রলারে 4 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিম্নচাপে উত্তাল সাগর, ভারী বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে গ্রাম থেকে নগর। বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবিয়েও নিখোঁজের ঘটনায় কপালে দুশ্চিন্তার ভাঁজ জেলেপল্লীতে। ভারী বৃষ্টিতে ফের বন্যার শঙ্কা জনপদে। বৃষ্টিতে বরিশাল নগরীতে তীব্র জলাবদ্ধতার ভোগান্তিতে মানুষ। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। শুক্রবার বিকেলে হওয়া এ ঘটনায় 18 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 মাঝি এখনও নিখোঁজ। কক্সবাজারে শুক্রবার ভারী বৃষ্টি হলেও রাত থেকে তা কমেছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে 13টি ফিশিং ট্রলারের অন্তত 500 মাঝি মাল্লার সঙ্গে গতকাল থেকে যোগাযোগ করা যাচ্ছে না। সকালে নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর সংলগ্ন নদীতে লাইটার জাহাজ থেকে পড়ে নিখোঁজ জাহাজটির খালাসি মোহাম্মদ রাকিব হোসেন। পানি উৎসব বাচ্চা লই একবার আইসি আর আবার গর্বিটার থেকে পানি শুকিয়ে গেছে আর আবার গেছে, আবার পানি উৎসার আবার আইসি। পশু চলে গেছে, পানি শুকাইছে আর ওখানে কালকে রাতে চুরের লগে পানি উড়ে গেছে আর আবার বাচ্চা কাচ্চা চলে আসছে। এদিকে অচল অবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরেও। বহির্নগরে অবস্থানকারী সব মাদার ভেসেল থেকে পণ্য খালাট বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে পণ্য হ্যান্ডেলিং কার্যক্রম। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে রোববার সকাল পর্যন্ত হালদা, সাঙ্গু সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বাড়বে। এতে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আশপাশের জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, বরিশাল ও খুলনায়। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে, 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এর সাথে যেটা হচ্ছে আপনার বিশেষ করে নদী বন্দরগুলোকে আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাইয়েদ মাহমুদ, RTV।
সরকারের 1 মাসের কর্মযজ্ঞ পর্যালোচনা করে আশানুরূপ কিছু দেখছে না জাতীয় নাগরিক কমিটি। তবে সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চায় তারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। নাগরিক কমিটি মনে করেন ৭২-এর সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই নতুন করে সংবিধান লিখতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত দেখুন। জাতীয় নাগরিক কমিটি গঠনের 1 সপ্তাহের মাথায় এই সংবাদ সম্মেলনের আয়োজন। দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে এক করাই কমিটির লক্ষ্য বলে জানান নেতারা। নাগরিক কমিটির নেতারা জানান, সংস্কারের জন্য সরকারের গঠিত 6 কমিশনের কাজ পর্যালোচনা করবেন তারা। গত 1 মাসে সেই জায়গাটায় আমরা আশানুরূপ এখনো দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে সরকার থেকে আরো দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা চাই যত দ্রুত হোক সরকার যে সংস্কার যে কমিশনগুলো রয়েছে এগুলো দ্রুত কার্য সমাধি করুক এবং দেশে ইন্টারন্যাশনাল আমাদের যে হলো ইকোনমিক ক্রাইসিসগুলো রয়েছে তারা সেগুলো ট্যাকেল দিক এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সে আকাঙ্ক্ষা তারা দ্রুত বাস্তবায়ন করুক। নতুন করে সংবিধান লেখা প্রয়োজন বলে মনে করে এই কমিটি, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন তারা। বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়, সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ধর্মীয় উপাসনালয়ে হামলা ও মব জাস্টিস হচ্ছে বলে দাবি তাদের। আপনার গার্মেন্টস সেক্টরে হচ্ছে, আপনার হলো মন্দিরগুলোতে হামলা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে এবং সেই সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুত গতিতে কাজ করতেছে। কিন্তু সরকারের গত 1 মাসের যদি পর্যালোচনা করি সেখানে আমরা আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা সরকারকে আরেকটু সময় দিতে চাই। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। জানান, ছাত্র শক্তির সব কমিটি স্থগিত করা হয়েছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। মাজার, ধর্মীয় স্থান ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দুর্বৃত্তরা দেশের সুফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়। এসব হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ, তাই ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফিক খান জ্যোতিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। 4 আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আশুলিয়া থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাজশাহীতে ছাত্র জনতার উপর 2 হাতে পিস্তল নিয়ে গুলি করা যুবলীগ নেতা রুবেল ধরা পড়েছে র্যাবের হাতে। এ বিষয়ে আরো জানাচ্ছেন এয়ার বাদল। শেখ হাসিনা পদত্যাগ করে পলায়নের একদিন আগে সাভার আশুলিয়া এলাকায় 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু মানুষ গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি অনেকেই নিহত হয়। সেদিন পুরো সাভার আশুলিয়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গুলি চালায় স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এ ঘটনায় আশুলিয়া থানার ধামসোনা এলাকার রবিউসানি শিপু 11 সেপ্টেম্বর আশুলিয়া থানায় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। মামলায় আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে দেখানো হয়। আদালতে নেওয়া হলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন বাদীপক্ষ। আজকের যে জ্যোতি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। সেই গুলিতে তার পেটে, পায়ে এবং শরীরে 3টি গুলিতে গুলিবিদ্ধ হয়। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবীরা। সুষ্ঠু তদন্ত চান তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন
মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না, যেটা সিআরপিসিতে স্পষ্ট লঙ্ঘন। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় 2 হাতে 2টি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত 1:15টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট রুবেল 2 হাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেন। রুবেল ও তার সন্ত্রাসীদের হামলায় সেদিন 8 জন ছাত্র শহীদ হন বলে জানা গেছে। আর বাদল, RTV, ঢাকা। কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। দুপুর 1টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকুচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের কালাকুচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হতে যায় নাতি। এ সময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুত গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 2 জনের। নিহতরা হলেন জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার বৃদ্ধা রাজিয়ার বেগম ও তার 5 বছরের নাতি ইসমাইল হোসেন। এদিকে ময়মনসিংহে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্ত্রীসহ এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে নগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর আকুয়া সরকারবাড়ি এলাকার নাজমুল পারভেজ ও তার স্ত্রী দিলরুবা জেবিন। নাজমুল পারভেজ মোমিনশাহী সেনানিবাসে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বীমা দাবি পরিশোধ ও ব্যবসা পর্যালোচনা সভা হয়েছে চট্টগ্রামে। সকালে নগরীর একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে এ দাবি পরিশোধ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এ সময় 7,25,00,000 টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, ইসলামী তাকাকুল বীমার কেন্দ্রীয় সমন্বয়কারী GM হেলাল উদ্দিন ও এরিয়া ইনচার্জ EVP মোর্শেদুল আলম চৌধুরী সহ চট্টগ্রাম অঞ্চলের 1000 উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। শিগগিরই চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। চালু হবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও। 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন এমন ঘোষণা দিবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL কর্তৃপক্ষ। এর আগে কারিগরি নানা দিক পরীক্ষা করে দেখছে DMTCL। এরই মধ্যে শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার জন্য জনবল ঠিক করেছে কর্তৃপক্ষ। তবে মিরপুর 10 স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে বলে নিশ্চিত করেছেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সহিংসতা ও বিক্ষোভের জেরে ভারতের মণিপুরে আতঙ্ক কাটেনি, বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই অস্থিরতার মধ্যেই তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে নাগারা। নাগাদের মতামত না নিয়ে 2016 সালে হটকারীভাবে 7টি নতুন জেলা গঠন করে সরকার। এ বিষয়ে সমাধান করতে ইউনাইটেড নাগা কাউন্সিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সময়সীমা বেঁধে দিয়েছে। 15 দিনের মধ্যে ওই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শুরু হবে তীব্র আন্দোলন। মণিপুরের 16 মাসের সংঘর্ষে রাজ্যের নাগা অধ্যুষিত জেলাগুলোতে আঁচ পড়েনি। এবার সেখানেও আন্দোলন শুরু হলে পরিস্থিতি সামাল দেয়া ভারত সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে, কারণ ওই এলাকার দখল রয়েছে শক্তিশালী নাগা সশস্ত্র সংগঠন NSCN ইশাক মুইভা গোষ্ঠীর হাতে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম RTর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা দেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, RT কার্যত রাশিয়ার গোয়েন্দা যন্ত্রের হাত হিসেবে কাজ করছে। এছাড়াও ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে এই রুশ সংবাদ মাধ্যম। RT গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর ইসরায়েলে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগপত্র জমা দিতে চলেছেন তিনি। একই দায়ে পদত্যাগ করেছেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইউসি সারিয়াল।
ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো শনিবার এই তথ্য জানায়। গেল ৩ মাসে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজা ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গাজায় চলমান হামলায় মোট নিহত ৪১,০০০ ও আহতের সংখ্যা ৯১,০০০ ছাড়িয়েছে। খেলার সংবাদ। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেতে শেষ হতে যাচ্ছে কাজী সালাউদ্দিনের যুগ। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার বিকেলে বাফুফে কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। ফিফার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে বাফুফে নির্বাচন হবে বলেও জানান তিনি। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। শরতের গুমোট আবহাওয়া আর বৃষ্টি ভেজা বিকালের রোমান্টিকতা কাজী সালাউদ্দিনকে এদিন স্পর্শ করতে পারেনি। সেটি তার চেহারা দেখলেই স্পষ্ট হয়ে যায়। যে পথ দিয়ে বাফুফের আঙিনায় ঢুকে ১৬ বছর ধরে রাজত্ব চালিয়ে গেছেন এক সময়ের মাঠ কাঁপানো এই ফুটবলার, সে পথটা এদিন তার জন্য ছিল দীর্ঘ। মলিন মুখে গণমাধ্যমের ক্যামেরার সামনে বসা সালাউদ্দিনকে দেখেই আঁচ করা যাচ্ছিল তার মনে বয়ে চলা ঝড়। নিজের অপ্রিয় কথাটা শেষ পর্যন্ত বলতে হলো সংবাদ সম্মেলন করেই। অবশেষে থামছেন তিনি, করবেন না ২৬ অক্টোবর হতে যাওয়া আসন্ন বাফুফে নির্বাচন। আমি ৪ টার্ম আপনাদের সাথে ছিলাম। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি। সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সংস্কারের প্রশ্নে বিতর্কিত কাজী সালাউদ্দিনের পদত্যাগের পাশাপাশি দাবি ছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার। তবে ফিফাকে উদ্ধৃতি করে সালাউদ্দিন জানান নির্বাচন পেছানো সম্ভব নয়। বিএফএফ ইলেকশন ২৬শে অক্টোবর। বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তো এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। দায়িত্ব পালনকালে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকলে সহকর্মীদের সেসব মনে পুষে না রাখার অনুরোধ জানান কাজী সালাউদ্দিন। রাফি আমিন, RTV, ঢাকা। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার হিসেবে বিসিবি থেকে বড় অঙ্কের অর্থ পেল জাতীয় ক্রিকেট দল। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিকেটারদের হাতে ৩,২০,০০,০০০ টাকা তুলে দেন। সেই সাথে আসন্ন ভারত সফরে এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এদিকে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব ঘোষিত অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিসিবির সভাপতি ও প্রায় সব পরিচালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভারত সফরে বাংলাদেশ দলের কাছে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে, ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। তো এটার একটা পোর্শন তো যাবে আপনাদের যে বর্ণাঢ্য বা ত্রাণ তহবিল, আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজারের আছে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।